ধরুন আপনি দূরে কোথাও ঘুরতে চলেছেন আপনার পরিবারের কাউকে নিয়ে। আপনার সঙ্গে রয়েছে একটা বাইক। আপনি রাস্তায় যেতে যেতে মোড়ের মাথায় দেখলেন একদল ট্রাফিক পুলিশ। তারা আপনাকে থামালো এবং আপনাকে বলছে যে গাড়ির কাগজপত্র দেখি, গাড়ির লাইসেন্স দেখি। আর আপনি তাদেরকে উত্তর দিচ্ছেন কাগজ তো আমরা দেখাবো না। আবার ধরুন আপনি দূরপাল্লার ট্রেনে করে কোথাও ভ্রমণে যাচ্ছেন, হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো, আপনি খাওয়া দাওয়া শেষ করে একদম সুখ নিদ্রায় রয়েছেন। এমন সময় টিটি এসে আপনাকে বলছে টিকিট দেখি, আর আপনি উত্তর দিচ্ছেন কাগজ আমি দেখাবো না। আবার আপনার একটা চাকরির খুব দরকার, গিয়েছেন ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ বোর্ডের সামনে যারা রয়েছে তারা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার যা কিছু একাডেমিক রেকর্ড আছে, বায়োডেটা আছে, সমস্ত কিছু বের করুন দেখি। আর আপনি তাদেরকে উত্তর দিচ্ছেন কাগজ তো আমরা দেখাবো না। তাহলে এই তিন ক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে আপনারা ভাবতে পাচ্ছেন? হাল আমলে এইরকম একটা প্রচার চলছে যে কাগজ তো আমরা দেখাবো না। কখন এই প্রচারটা চলছে না, যখন দেশ জুড়ে বিশেষ নিবিড় সমীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে কমিশন। ইতিমধ্যে বিহারে তা সম্পন্ন হয়েছে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আজকের আমাদের আলোচনা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বা ভোটার তালিকা সংশোধন নিয়ে। সম্পূর্ণ আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। শুক্রবারই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে বিহারের বিশেষ নিবিড় সমীক্ষায় ৬৫ লাখ নাম বাদ গিয়েছে। এই ৬৫ লাখ নামের মধ্যে ছিল মৃত ভোটারদের নাম, দু জায়গায় নাম রয়েছে এমন ভোটারদের নাম, এবং যারা স্থানান্তরিত হয়ে বিহারের বাইরে চলে গিয়েছেন তাদেরও নাম। এই ৬৫ লাখ নাম বাদ দেওয়ার ফলে বিহারের মোট ভোটার দাঁড়ালো ৭,২৪,০০,০০০। নির্বাচন কমিশন বলছে বিগত ২০২৪ সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন বিহারের ভোটার ছিল ৭,৯০,০০,০০০, কিন্তু বিশেষ নিবিড় সমীক্ষার ফলে তা ৬৫ লাখ কমে গিয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে পাটনাতে, প্রায় ৩,৯৫,০০০। নির্বাচন কমিশনের তথ্য বলছে মধুবনী জেলাতে বাদ গিয়েছে ৩,৫২,০০০ নাম, পূর্ব চম্পারণ জেলাতে বাদ গিয়েছে ৩,১৬,০০০ নাম, এবং গোপালগঞ্জ জেলাতে বাদ গিয়েছে ৩,১০,০০০ নাম। অর্থাৎ আপনারা ভাবতে পারছেন ঠিক কত নাম বাদ গিয়েছে। এখানেই থেমে থাকেনি কমিশন। কমিশন একদম সম্পূর্ণভাবে এই যে তথ্য, এই যে ডেটা, তা বিহারের সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে বুথ ভিত্তিক হিসেবে পাঠিয়ে দিয়েছে। বিহারে বর্তমানে বিধানসভার আসন রয়েছে ২৪৩টি এবং বিহারে মোট যে বুথ, সেই বুথের সংখ্যা রয়েছে ৯০,৮১৭টি। এই বিশেষ নিবিড় সমীক্ষা শেষে যে খসড়া তালিকা তৈরি হয়েছে তা সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য বলছে ৬৫ লাখ নাম যা বাদ গিয়েছে বিহারের ভোটার তালিকা থেকে, যে অবৈধ নামগুলি বাদ গিয়েছে, তার মধ্যে বলছে ২২,৩৪,০০০ মৃত নাম ছিল। মানে ভাবতে পারছেন সংখ্যাটা কত? কম বেশি গড়ে ধরুন ১০ লক্ষ ভোটার নিয়ে একটা লোকসভা তৈরি হয়। অর্থাৎ দুটো লোকসভার থেকেও বেশি মৃত ভোটারের নাম অবৈধভাবে বিহারের ভোটার তালিকায় ঢুকেছিল। আর বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের অবৈধ ভোট ব্যাংকে রেখে দিতে তারা বলছে যে বিশেষ নিবিড় সমীক্ষা করা যাবে না, ভোটার তালিকা সংশোধন করা যাবে না। এরা কাদের স্বার্থে বলছে? অবৈধ ভোটারদের স্বার্থেই বলছে, যাদের ওই মৃত ভোটারদের ভোটটা লাগে তাদের ক্ষমতা দখল করতে, তারা বলছে। নির্বাচন কমিশন বলছে ৩৬,২৮,০০০ নাম বাদ গিয়েছে যারা স্থায়ীভাবে বিহারের বাইরে বসবাস করে। নির্বাচন কমিশনের তথ্য বলছে ৭,০১,০০০ নাম বাদ গিয়েছে যাদের ভোটার তালিকাতে দু জায়গাতেই নাম রয়েছে। মানে মোট ৬৫ লাখ ভোটারের নাম, অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বিহারের ভোটার তালিকা থেকে। আর এ নিয়ে এই চিৎকার চেঁচামেচি শুরু করেছে আরজেডি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিহারের সাথে বাংলাদেশের সরাসরি কোনো সীমানা নেই,
কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সরাসরি সীমানা রয়েছে এবং এখানে অনুপ্রবেশের বিস্তর অভিযোগ প্রতি বছরই, প্রতি মাসে, প্রতি সপ্তাহতেই আসে যে বাংলাদেশ থেকে এসে নাম বদল করে তারা হয় পশ্চিমবঙ্গেই থাকছে অথবা পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে ভিন রাজ্যে, কিন্তু যাতায়াতের ভূমি হিসেবে তারা ব্যবহার করছে পশ্চিমবঙ্গকেই। বিহারের এই যে 65 লাখ নাম বাদ গিয়েছে, এর ফলেই আশঙ্কিত হয়েছে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল। কারণ এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে শুধুমাত্র তাদের বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, সাধারণ মানুষের অভিযোগ থাকে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না এবং অবৈধ ভোট ব্যাংকের দিয়ে তারা ভোটে যেতে, তারা রিগিং করে, তারা সন্ত্রাস করে। মৃত ব্যক্তিরাও পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যায়। 2 জায়গায় নাম রয়েছে এমন ব্যক্তিরাও পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যায়। স্থানান্তরিত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে পার্মানেন্টলি ভাবে, তারাও পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যায় সৌজন্যে শাসক দলের ক্যাডারদের। শাসক দলের ক্যাডাররাই এই ভোটগুলিকে দিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। তাই সবাই বলছে যে এই ঠিক কারণ, অবৈধ ভোট ব্যাংককে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, গণতন্ত্রকে আরো সুদৃঢ় করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আর এতেই আতঙ্কিত, এতেই আশঙ্কিত, এতেই উদ্বেগে রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরা যারা মৃত ব্যক্তিদের ভোটে যেতে, যারা অবৈধ ভোটারদের ভোটে যেতে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে যেতে। তাহলে স্বাভাবিকভাবে তাদের ক্ষোভটা খুব স্বাভাবিক। তাদের মধ্যে কাউকে বিএলআরওদের হুঁশিয়ারি পর্যন্ত দিতে দেখা গিয়েছে। তাই এখন এই প্রশ্ন আপনাদের সামনে থাকছে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই যে বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, এটা নির্বাচন কমিশন কি এই কাজটা সঠিক করছে নাকি ভুল করছে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদেরকে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিশেষ নিবিড় সমীক্ষা বা তালিকা সংশোধনের এত বিরোধিতা করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে, মানে আজ থেকে 20 বছর আগে, তিনিও দাবি করেছিলেন যে অনুপ্রবেশকারীরা ভরে গেছে পশ্চিমবঙ্গে এবং এই সমস্ত নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দাবি করেননি, সে সময় তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় ছিলেন একমাত্র সাংসদ। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজ ছুঁড়েছিলেন স্পিকারের উদ্দেশ্যে। কোন মমতা বন্দ্যোপাধ্যায়? যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা এখন প্রচার চালাচ্ছে কাগজ আমরা দেখাবো না, তাদেরই নেত্রী এক সময়ে 2005 সালে কাগজ ছুঁড়েছিলেন স্পিকারের উদ্দেশ্যে এবং বলেছিলেন অবৈধ ভোটারদের বাদ দিতে হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে। তাহলে এই দ্বিচারিতা কেন? 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন, 2025 সালে তিনি আর এক কথা বলছেন। এই কথা বলার কারণ, এই কথা বদলে যাওয়ার কারণ তো একটাই, তার সেই অবৈধ ভোট ব্যাংক। সেই অবৈধ যে ভোট ব্যাংক, সেখানেই টার্গেট করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই টার্গেট বিজেপিকে জেতাতে, কংগ্রেসকে জেতাতে, সিপিএমকে জেতাতে বা তৃণমূলকে জেতাতে করছে না। নির্বাচন কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা করছে গণতন্ত্রকে জেতাতে, ভারতীয় রাজনীতিতে মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে একেবারেই ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.